KTV Originals। নমস্কার, স্টেডিয়াম বুলেটিনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet, পাওয়ার্ড বাই UEM ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি। জয়জ্যোতির সঙ্গে কথা বলবো আজকে অতি অবশ্যই ইন্ডিয়া ইংল্যান্ড যে T20 ম্যাচ ছিল সেই ম্যাচ নিয়ে। ইন্ডিয়া তো জিতেই গিয়েছে 15 রানে। শুধুমাত্র ম্যাচ নয়, এই T20 সিরিজটাই জিতে গেল জয়জ্যোতি ইন্ডিয়া। টার্নিং পয়েন্ট কোনটা বলে মনে হয় হর্ষিত রানা? অবশ্যই দেখো, এই ম্যাচটার দিকে প্রত্যেকের নজর ছিল এবং এর আগের দিন আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু লুফলস ছিল এবং সেখান থেকে কিছুটা কাটিয়ে ওঠার অবশ্যই চেষ্টা করেছে ভারতীয় দল। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কে আজকে যে টিম সিলেকশন করেছে তার মধ্যে আমরা 3টি পরিবর্তন দেখি। আর গত ম্যাচের সময় বলছিলাম যে মোহাম্মদ শামি কিন্তু ম্যাচ ফিট নন। মোহাম্মদ শামির জায়গায় আজকে নেওয়া হয়েছে অর্শদীপ। গত ম্যাচের সময় বারবার বলা হয়েছিল কেন অর্শদীপকে দলের বাইরে রাখা হয়েছে। অর্শদীপ আজকে দলে এসছেন ওয়াশিংটন সুন্দরের জায়গায় শিবম দুবে। সঠিক সিদ্ধান্ত এবং দুর্ধর্ষ ব্যাটিং করেছেন শিবম দুবে এবং ক্রাইসিস মোমেন্টে যে সময় একের পর এক উইকেট পতন হচ্ছিল, 79 রানে 5টি উইকেটের পতন হয় ভারতের, সেই সময় তার ব্যাট জ্বলে ওঠে এবং একটা অর্ধশত রান করেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে অত্যন্ত ক্রুশিয়াল পার্টনারশিপ করেন। তারপরে ধ্রুব জুরেলের কথাও গত ম্যাচে আমরা বলছিলাম যে 8 নম্বরে ধ্রুব জুরেল কি করছেন। রিঙ্কু সিং চোটগ্রস্ত ছিলেন, লো ব্যাক স্পেজমের জন্য তিনি দুটি T20 ম্যাচ খেলতে পারেনি এবং আজকে T20 ম্যাচে তিনি তাকে নেওয়া হয়েছে দলে এবং তিনি একটা ভাইটাল নক কিন্তু খেলেছেন। টার্নিং পয়েন্ট যদি বলা হয় তাহলে কোথাও যেন মনে হচ্ছে শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার ব্যাটিং দুজনই অর্ধশত রান করেছেন এবং খুব ক্রুশিয়াল টাইমে মানে ক্রিটিক্যাল মোমেন্টে কিন্তু তিনি তারা এই রানটি করেছেন এবং তারপর যখন শিবম দুবে শেষ লগ্নে মানে ভারতের ইনিংসের শেষ লগ্নে যখন তিনি চোট পান, তারপর কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামেন হর্ষিত রানা। গৌতম গম্ভীরের ভীষণ প্রিয় পাত্র, ভুলে গেলে চলবে না। কলকাতা নাইট রাইডার্সেরও তিনি খেলেছেন, এর আগের মৌসুমে 19টি উইকেট নিয়েছেন। আজকেও কিন্তু পুনেতে জ্বলে উঠলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিলেন। যে সময় ভয়ঙ্কর হয়ে উঠছিলেন লিয়াম লিভিংস্টন বা বেথেল, তাদের উইকেট নিয়ে নিলেন এবং যেটা মনে হচ্ছিল হয়তো মানে খারাপ ইঙ্গিত যে শিবম দুবে চোট পেয়েছেন, কোথাও ওটা সাপে বর হয়ে যায় এবং অবশেষে হর্ষিত রানা কিন্তু এই ম্যাচ ছিনিয়ে আনে ইংল্যান্ডের থেকে 3টি উইকেট নিয়ে। এই ম্যাচ জেতে, শুধু ম্যাচ জেতে না, এক্ষেত্রে ভারতীয় দল সিরিজও জয় করে এক্ষেত্রে টিম ইন্ডিয়া। একদমই। তবে এই এত ভালোর মধ্যেও যদি একটা বলতেই হচ্ছে যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি কিন্তু ব্যর্থ, আজকেও ব্যর্থ হলেন। সূর্যকুমার যাদবের একটা কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে এবং এটা বেস্ট আমার মনে হয় ধরতে পারবেন না শীতাংশু কোটাক, যিনি ব্যাটিং কোচ রয়েছেন। গৌতম গম্ভীরের সঙ্গে নিশ্চয়ই তিনি আলোচনা করছেন। তবে অনেক দিন ধরেই এই সূর্যকুমার যাদব মানে 13টি ইনিংস যদি ধরি তাহলে 13টি ইনিংসের মধ্যে 2টি অর্ধশত রান, যেটা একদমই সূর্যকুমার যাদবীয় স্টাইলের স্ট্যাটস নয়। এর আগের 2 বছর মানে 2 বছর আগের কথা যদি বলি তাহলে তিনি ছাপিয়ে গিয়েছিলেন সব কিছু, যার জন্য হার্দিক পান্ডিয়াকে সরিয়ে তিনি T20 দলের ক্যাপ্টেন হিসেবে এসছেন। তো এটা ক্যাপ্টেন্সিটা কি অ্যাডেড প্রেশার হয়ে যাচ্ছে, যার জন্য কি তিনি রানটা পাচ্ছেন না? বারবার শাফেল করতে দেখি তাকে, কখনো 3 নম্বরে কখনো 4 নম্বরে। আজকে মানে গত ম্যাচে আমরা দেখেছি 4 নম্বরে তিলক ভার্মা, আবার আজকে 3 নম্বরে তিলক ভার্মা এসেছেন, তিনি কিছু করতে পারেননি আজকে তিলক ভার্মা এবং 4 নম্বরে নেমে সূর্যকুমার যাদবও ব্যর্থ। সাকিব, যিনি ইংল্যান্ডের মানে আজকে কি বলবো মানে ওয়ান্ডার গাই হয়ে গিয়েছিলেন এবং মেডেন ট্রিপল উইকেট মেডেন, মানে তার যদি ওভারটা আমি এইভাবে বর্ণনা করি, 3টি উইকেট এসছে এবং মেডেন একের পর এক উইকেট পতন। খুব চিন্তার বিষয়। T20 বিশ্বকাপ সামনের বছর 2026-এ খুব বেশি দিন কিন্তু নেই, মানে তার আগে খুব বেশি T20 ম্যাচও কিন্তু ভারতীয় দল খেলবে না। তাই খুব দ্রুত সূর্যকুমার যাদবকে ফর্মে ফিরতে হবে। তিনি কিন্তু একদম ফর্মের ধারে কাছে নেই। তবে একটাই সন্তুষ্টি, সেটা হচ্ছে ভারত সিরিজ জিতেছে। এটা অবশ্যই বাড়তি অক্সিজেন যোগাবে সূর্যকুমার যাদবের এবং আশা করব যে শেষ T20 ম্যাচে তিনি একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, কে বলছেন? বলছি আরিয়াদহ থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই T20 সিরিজ আজকে তো আমাদের ভারতীয় ক্রিকেট দল জিতে গেল, তা সেই সূত্রে একটা কথা, এই যে এখন যে টিমটা খেলছে ইন্ডিয়ার হয়ে, সেইখানে কি ওই
আমাদের মোহাম্মদ শামি তো আজকে ইনজিওর্ড বা পুরোপুরি ম্যাচ ফিট ছিল না বলে খেলতে পারিনি বা ওকে নেওয়া হয়নি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বেশ কিছু টপ অর্ডার ব্যাটসম্যান দিনের পর দিন ঠিকমতো খেলতে পারছে না। যেমন আজকে এই সিরিজটাতে পুরোটাই প্রায় সূর্যকুমার যাদব, যিনি অধিনায়ক, তিনি খেলতে পারেননি। তা কিন্তু ওনার অধিনায়কত্ব তো খুবই ভালো ছিল, সেই জন্য সেই দিক দিয়ে খুব একটা লস হয়নি আমাদের ক্রিকেট দলে। কিন্তু এই ফর্মটা তো একটু চিন্তার বিষয়। আর ওর এমন একটা ক্রিকেটার যে ওয়ান ডেতে কোনোদিনই ও সফল হয় না। তা এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে আর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা আবার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হব, তখন অন্য ভালো বোলার বা অন্য ব্যাটসম্যান যারা আছে তাদের ফর্মে ফেরাটা জরুরি, আমার এইটুকুনি মনে হয়। একদমই, অনেক ধন্যবাদ সুপ্রতীক আপনাকে। শুনতে থাকুন। ইতিমধ্যে সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম, জয়জ্যোতিও বলছিল টপ অর্ডার ব্যাটসম্যানের কথা বলছিল, তবে সূর্য তো চ্যাম্পিয়ন্স ট্রফির টিমেই নেই। এবং সূর্যকুমার যাদব কিন্তু অনেস্ট কনফেশন করেছিল এর আগে, ভালো করিনি, তাই ইডেন গার্ডেন্সে এসে তিনি কনফেশন করে গেছেন যে আমি ডিজার্ভ করি না চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার, যারা গিয়েছেন তারা আমার থেকে বেটার, একদম অনেস্ট কনফেশন। তবে টি-20তে সূর্যকুমার যাদব দুর্ধর্ষ ব্যাটার, মানে যেদিন খেলবেন শেষ করে দেবেন একাই, কিন্তু সেই সূর্যের তেজ এখন আর দেখা যাচ্ছে না। আশা রাখবো, পুনেতে দেখা যায়নি বা এর আগে 3টি ভেন্যু, চেন্নাই হোক বা কলকাতা হোক, সেখানে সূর্যের তেজ ধরা পড়েনি। এর পরের ভেন্যুতে আশা করবো যে সূর্যের তেজটা ধরা পড়বে। খুব দরকার সূর্যকুমার যাদবের ফর্মে ফিরে আসা। একই সঙ্গে আমি সঞ্জু স্যামসনের কথা বলবো। সঞ্জু স্যামসন ভালো ব্যাটার, এর আগে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা দেখেছি 17 রান করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে 17 রান করেছেন টি-20 ক্রিকেটে, কিন্তু ধারাবাহিকতার একটা অভাব কিন্তু রয়েছে। মানে আইপিএলে রাজস্থানের জার্সিতে যে সঞ্জু স্যামসনকে আমরা দেখি সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং এই সিরিজে পার্টিকুলারলি 4টি ইনিংসই তিনি ব্যর্থ কিসে? শর্ট বল। মানে এটা একদম ধরে ফেলেছেন অপোনেন্ট ক্যাপ্টেন বলা যেতে পারে, যে তাকে শর্ট বল দাও, ডিপে ফিল্ডার রেখে দাও, অমনি ট্র্যাপড হবেন। তাই বারবার একই জিনিস, একই অসুখ, কিন্তু সেই অসুখের কি ওষুধ রয়েছে সেটা সঞ্জু স্যামসন কি খুঁজে বের করতে হবে। আর একভাবে আউট বোধহয় কারোই ভালো লাগে না। আমাদের যেমন ভালো লাগে না বিরাট কোহলি একভাবে অফ স্টেম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হবেন সেটা দেখতে, ঠিক একই রকমভাবে শর্ট বলে বারবার সঞ্জু স্যামসন ফ্লপ হবেন সেটাও কিন্তু আশা করা যায় না। তাই আশা করব যে দ্রুত ফর্মে ফিরবেন, নয়তো অনেক ক্রিকেটার কিন্তু রয়েছে যারা দরজায় করানো হচ্ছে। একদমই, তুমি বিরাট কোহলির কথা বললে তাই বলতে হচ্ছে জয়জ্যোতি যে এই ম্যাচের নিয়ে আলোচনা নিঃসন্দেহে চলবে, দর্শকরাও ফোন করছেন। বিরাট কোহলি তো রঞ্জি ট্রফি ম্যাচে নেমেছিল, সেখানেও তো ব্যর্থ। একেবারে বিরাট কোহলিকে নিয়ে কালকের থেকে মানে যা চলছে দিল্লির ফিরোজ শাহ কোটলায়, বা আমার যেসব বন্ধুরা ক্রীড়া সাংবাদিকরা রয়েছেন ওখানে, তারা বলছে যে যা অবস্থা, যেভাবে মিডিয়া কভারেজ বা যেভাবে দর্শকদের হুড়ুহুড়ি, মানে হাউসফুল কি, আজকে ভোর 6টা থেকে 16 নম্বর গেট 17 নম্বর গেটের লম্বা লাইন, মানে দেখে মনে হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ শুরু হতে চলেছে। মানে শুধুমাত্র যে বিরাট কোহলির জন্য এত মানে মানুষ আসবেন দেখতে, এটা ভাবা যায়নি। তবে এসেও লাভ হয়নি কিছুই। 15টি বল তিনি খেলেছেন, 6 রানে আউট হয়ে গিয়েছেন, এবং যেভাবে আউট হয়েছেন, যারা বিরাট কোহলির ফ্যান তারা কিন্তু ধাক্কা পাবেন অবশ্যই, যেভাবে তার স্ট্যাম্পটা ছিটকে গিয়েছে। এবং অনেকে বিরাট ফ্যান্সরা কিন্তু যে উইকেট নিয়েছেন, যে হিমাংশু সাংওয়ান, তাকেও মানে ছাড়েননি একেবারে, মানে সোশ্যাল মিডিয়া জুড়ে তাকেও কিন্তু ট্রোল করেছেন। তবে কিছু করার নেই, বিরাটের সময়টা মনে হয় সঠিক নয় এবং ঠিকঠাক যাচ্ছে না। আশা করব দ্রুত ফর্মে ফিরবেন, কারণ 6 ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়া ইংল্যান্ড ওডিআই সিরিজ রয়েছে, সেখানে বিরাট কোহলি খেলবেন, এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেখানে বিরাট কিছু যদি না করেন কোহলি, তাহলে কিন্তু তাহলে কিন্তু সমস্যা রয়েছে। আর একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বহরমপুর থেকে উৎপল বিশ্বাস বলছি। হ্যাঁ বলুন। বলছি আজকের খেলা দেখলাম, দেখে আমার বেশ ভালোই লাগলো, এবং এই যে আজকে যে আমরা জিতলাম সিরিজে, এটা খুব আনন্দের বিষয়। আমি সকলকে ধন্যবাদ জানাই আর আমার বহরমপুরবাসীর তরফ থেকে, এবং আপনাকে আর বিস্তারিত একটু বলার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ভারতের জয়, তিনি আনন্দিত, এবং অবশ্যই বহরমপুর থেকে এত রাতে কলকাতা টিভিতে তিনি ফোন করছেন,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে আশা করব পরের ম্যাচেও যদি এই 11:30টার সময় আমরা শো করি তখন তিনি ফোনটা করবেন আশা রাখবো। এরপরে যে কথাটা আমি বলতে নিচ্ছিলাম যে আজকের ম্যাচে তুমি টার্নিং পয়েন্ট বলছিলে প্রথমেই, আজকের ম্যাচে আরও একটা টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে যে পার্টনারশিপ। মানে যখন 79 রানে 5 উইকেট সেই সময় কিন্তু গ্রিপে নিয়ে নিয়েছিল ইংল্যান্ড, ঠিক তারপরেই 48 বলে 87 রানের হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের পার্টনারশিপ। হার্দিক পান্ডিয়া টি-20 ক্রিকেটে কি করতে পারেন সেটার আজকে আরও একবার এক্সিবিশন হলো পুনেতে। এবং গত ম্যাচেও ভালো ব্যাটিং করেছেন এবং আজকে যেন একদম খুলে ব্যাটিং করেছেন। মানে গত ম্যাচে কোথাও যেন খোলস ছেড়ে একটু বেরোচ্ছিলেন না, আজকে যে শটগুলো তিনি খেললেন মানে এই শটের কোনো এক্সপ্লেনেশন হয় না, কোনো ক্রিকেটীয় গ্রামারে এই শট নেই। তিনি একটা নো লুক শট খেললেন, তারপরে একটা আনঅর্থোডক্স আপার কাট খেললেন। মানে যারা এই ম্যাচটা দেখেছেন এই দুটো শট মনে হয় না তারা ভুলবেন। তাই এটাই বলা যে হার্দিক পান্ডিয়া যেদিন খেলবেন মাতিয়ে দেবেন, আজকে পুনে মাতিয়ে দিয়েছেন এবং মাঠের চারধারে শট খেলেছেন। আমি বলে রাখি 30 বলে 53 রানের ঝকঝকে ইনিংস, ওরকম ক্রুশিয়াল টাইমে যখন একের পর এক উইকেট পতন হচ্ছে। অপরদিকে তার সঙ্গী যিনি হয়েছেন, সারথি যিনি হয়েছেন, সেই শিবম দুবে, তিনি স্পিন ব্যাশার, ভারতীয় উইকেটে তিনিও ভয়ঙ্কর এবং যখন বাপ হাতের শটগুলো খেলেন কোথাও যেন সেই যুবরাজ সিংয়ের ফ্ল্যাশব্যাক দেখা যায়। 34 বলে তিনিও 53 রান করেছেন এবং এই পার্টনারশিপটা কিন্তু ডিফারেন্স করে দেয়। অবশ্যই পরে হার্ষিত রানা এসে উইকেট নিয়েছেন, তবে এই পার্টনারশিপটা না হলে এই ম্যাচ ভারত বের করতে পারতো না। আরও একবার বলে রাখি 48 বলে 87 রানের পার্টনারশিপ এবং আজকে প্ল্যাকার্ডও দেখা যায় যে হার্দিক হিটিং এবং একই সঙ্গে শিবম আসারদার দুবে, তাই একদম জমিয়ে দিয়েছেন পুনে। শীতের পুনেতে হঠাৎ উষ্ণতার ছোঁয়া এই দুজনের ব্যাটে, চওড়া ব্যাটে বলাই যেতে পারে। দুজনকে হার্দিক শুভেচ্ছা আমাদের তরফ থেকে। একদমই। আমি জয়জ্যোতি আরেকটা বিষয় আসবো যে আজকের যে টিম সিলেকশন সেটাও তো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে, কারণ আগের ম্যাচে আমরা দেখলাম মোহাম্মদ শামিকে নেওয়া হয়েছিল কিন্তু তার যে কোথাও তিনি এখনো ফিট নন সেটা বোঝা যাচ্ছিল, খুব বেশি কার্যকরী হননি। অর্শদীপকে বসিয়ে দেওয়া হয়েছিল, তাকে আজকে আবার ফেরানো হলো। নেক্সট ম্যাচে কি আরেকটু এক্সপেরিমেন্ট করতে দেখবো আমরা? নেক্সট ম্যাচে করা যেতেই পারে, কারণ ভারত সিরিজ জিতে গিয়েছে এবং এই ম্যাচগুলোতেই তো এক্সপেরিমেন্ট করতে হবে। যদি এই ম্যাচগুলোতে এক্সপেরিমেন্ট না করে তাহলে তো মানে কোন প্লেয়ারকে খেলাবে, মানে একটা যে স্কোয়াড তৈরি করবে ওয়ার্ল্ড কাপের জন্য 2026-এ, সেটার জন্য তো এক্সপেরিমেন্ট একটু করতেই হবে। ভারত সিরিজ জিতে গিয়েছে এবং আমরা এক্সপেরিমেন্ট অবশ্যই আগামী ম্যাচে দেখতে পারি। তবে আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে একদম পারফেক্ট। আমি শো শুরুর সময়ও বললাম যে সেটা কি ম্যাচ জিতে গেল বলে বলছো? না না, একদমই না। আর্শদীপ সিংকে বাদ দেওয়ার কোনো কারণই ছিল না, কারণ আমি এর আগের ম্যাচে বলেছিলাম যে মোহাম্মদ শামি এসছে খুব ভালো কথা, কিন্তু আর্শদীপের জায়গায় কেন? আর্শদীপ যেখানে স্পিয়ার হেড ভালো বোলিং করছেন, মোহাম্মদ শামিকে অন্য কোনো প্লেয়ারের জায়গায়, ওয়াশিংটন সুন্দরের জায়গায় নেওয়া যেতে পারতো। আজকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় শিবম দুবেকে নিয়েছেন, একদম সঠিক সিদ্ধান্ত, কারণ ওয়াশিংটন সুন্দরকে দিয়ে সেই 1 ওভার করানো হয়েছে গত ম্যাচে। তাই যে 3টি পরিবর্তন একদম পারফেক্ট। রিঙ্কু সিং চোটের কারণে বাইরে ছিলেন, তিনি ফিরে এসেছেন, তিনিও কিন্তু একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। আর একজন দর্শক রয়েছেন জয়জ্যোতি, বলুন কে বলছেন? দীপক বোস বলছি। হ্যাঁ বলুন। বলছি সঞ্জু স্যামসন টিমে কি করে জায়গা পায়? সঞ্জু স্যামসন টিমে জায়গা পাওয়ার কথাই নয়। হ্যাঁ, এটা নিয়ে সব দিনই ইন্ডিয়া টিমে হয়ে গেলে ফল, কোনোদিনও টিমে জায়গা পেয়েছে, কোনোদিনও জায়গা দেখাতে পারেনি তার। হ্যাঁ, এটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, শুনতে থাকুন। মানে পারফর্মাররা যদি পারফর্ম না করেন তাহলে কিন্তু রাত 11টা হোক, 11:30 হোক, রাত 12টা হোক, ফোন আসবে। এবং দীপকবাবু যে ফোনটা করেছেন, যে বলছেন সঞ্জু স্যামসনের দলে থাকাই উচিত না, যদি পরের ম্যাচে 17 রান করেন সঞ্জু স্যামসন, তিনি আবার আশা করব ফোন করবেন, তখন শুভেচ্ছা জানাবেন। এটাই ইন্ডিয়ান ক্রিকেট, কিছু করার নেই। সঞ্জু স্যামসন ধারাবাহিকভাবে ব্যর্থ এই সিরিজে। আমি যেটা একটু আগেই বললাম যে শর্ট অফ লেন্থ ডেলিভারিতে তার সমস্যা হচ্ছে এবং তিলক বর্মারও কিন্তু এই সমস্যাটা হয়েছিল। তিনি কিন্তু তার যে দুর্বলতা সেটা শক্তিতে পরিণত করেছেন। আজকের হয়তো ম্যাচে রান পাননি, তবে এর আগের ম্যাচগুলোতে দুর্ধর্ষ ব্যাটিং করেছেন। তাই যেটা তিলক বর্মা যে পথ অনুসরণ করেছেন সেই পথের পথিক হতে হবে সঞ্জু স্যামসনকেও, যদি দ্রুত রানে ফিরতে চান, কারণ সময় বেশি নেই। 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ সামনে, পেছনে অনেকে রয়েছে। ঈশান কিষান আমি আগের দিনে বললাম যে দরজায় করা নাড়ছে, আর আইপিএলে যদি ঈশান কিষান ভালো খেলে দেয় তাহলে কিন্তু সঞ্জু স্যামসনের কথা নাও ভাবা হতে পারে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। একদমই জয়, যদি এই জায়গায় তো প্রশ্ন ওঠে যে ভারতীয় দলের যিনি কোচ রয়েছে, হেড কোচ যিনি কিংবা ব্যাটিং কোচ রয়েছেন, তারা ঠিক কি করেন? এই ভুলগুলো তো ধরা তো তাদের কাজ এবং তাকে সঠিক পথ দেখানো যে এই শর্ট বলটা কিভাবে খেলতে হবে। ওটাই তো, মানে আমরা তো এটা নিয়েই বর্ডার গাভাস্কার ট্রফি থেকে আলোচনা করছি যে ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ যারা রয়েছেন
তারা কি করছেন? তারা বেসিক্যালি তো ওখানে ঘুরতে যাননি। 1983 ওয়ার্ল্ড কাপে কজন কোচিং স্টাফ ছিল? একজন ছিল না। মান সিং গিয়েছিলেন, ভারত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এই প্লেয়ারদের শেখানোর যদি কিছুই না থাকে তাহলে এত কোচিং স্টাফ বাড়ানোর কোনো কারণ নেই। এই মুহূর্তে দর্শক বন্ধু রয়েছেন একজন। একদমই জয়জ্যোতি, বলুন কে বলছেন? স্বাগত আপনাকে আমি- কলকাতা টিভিতে। আকাশ রায় বলছিলাম মেদিনীপুর থেকে। বলুন আকাশ। হ্যাঁ, বলা বলতে যে ইন্ডিয়ার টপ অর্ডার যেভাবে ব্যর্থ হলো যেটা দেখলাম, তো কোথাও গিয়ে অল্টারনেটিভ টিম যদি করা যেতে পারে সেক্ষেত্রে ঋতুরাজ গাইকোয়াড় বা অন্য কারোর নাম কেন আসছে না, এটা একটু যদি বিস্তারিত বলেন আর কি তো ভালো হয়। বেশ, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। শুনতে থাকুন জয়জ্যোতি। একজনের নাম বলে আমি ঠিক স্পষ্ট বুঝতে পারলাম না কার নাম তিনি বললেন। গায়কোয়াড় কিছু একটা বলুন। আচ্ছা, ঋতুরাজ গায়কোয়াড় খুব ভালো নাম তিনি নিয়েছেন। অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড়ের কথা ভাবা যেতে পারে এবং তিনি যথেষ্ট ভালো ব্যাটার। চেন্নাই সুপার কিংসের জার্সিতে যে ইনিংসগুলো তিনি খেলেছেন, এই যে আইপিএলটা শুরু হচ্ছে মার্চে, তারপর থেকে কিন্তু অনেক ইকুয়েশন বদলে যাবে। ঋতুরাজ গায়কোয়াড় হোক, দেবদত্ত পাড্ডিকাল হোক, এইসব নামগুলো কিন্তু আসবে। যদি তারা ব্যর্থ হন, মানে এখন যেসব ক্রিকেটাররা খেলছেন তারা যদি একের পর এক অপরচুনিটি হারান, তাহলে যে উদাহরণটা আমি গত ম্যাচে দিয়েছিলাম যে 90s মনে করে দেখুন, সুজিত সোমসুন্দর, পঙ্কজ ধারবানি এরা কটা ম্যাচ খেলেছেন, দুটো ম্যাচ তিনটে ম্যাচ খেলে সুযোগ পাননি। অমল মজুমদার, যদি আপনাদের মনে পড়ে যে এই ক্রিকেটারটি ভারতের হয়ে খেলার সুযোগই পাননি, অথচ ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন। তাই তাদের কথা ভাবুন, যে সুযোগগুলো পাচ্ছেন তারা যদি সুযোগ কাজে না লাগান তাহলে কিন্তু অবশ্যই দেবদত্ত পাড্ডিকাল, ঋতুরাজ গায়কোয়াড় অসাধারণ ব্যাটার, ক্লাসিক্যাল ব্যাটার, বড় বড় শট খেলতে পারেন, স্ম্যাশ করতে পারেন এবং স্কোয়ার ড্রাইভ খেলতে পারেন। তাই যে ক্রিকেটারের মধ্যে সব রকম শট রয়েছে সেই ক্রিকেটারকে তো না নেওয়ার কোনো কারণ নেই। তাই যদি সেই রিজার্ভ বেঞ্চ তৈরি করতে হয় তাহলে কিন্তু আইপিএলটা অবশ্যই নজরে রাখবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য নির্বাচক মণ্ডলী। আরো একজন দর্শক রয়েছেন, স্বাগত আপনাকে, বলুন। হ্যাঁ, পলতা থেকে তপন দেব বলছি। বলুন। ভারত আজকে সিরিজ জিতলো। ভারতীয় টিম বিভিন্ন বলাররা মানে যেই সমস্ত বক্তব্য রাখছে যার যার বক্তব্য, কিন্তু ভারতীয় টিম ঠিকই আছে। ভারতের এত প্লেয়ার আছে, ওটি প্লেয়ার, যে ভারতকে তিনটে টিম করা যায়। এই তিনটে টিম যে কোনো টিমের সঙ্গে যখন তখন খেলতে পারে। তার মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে হয়তো একটু বেছে নামানো দরকার। তো ওই যে সূর্যকুমার যাদব ফেলিওর হয়েছে বলে যে সে মানে ফেলিওরে থাকবে সেটা কথা না। ক্যাপ্টেন আছে ঠিক আছে, সূর্যকুমার যাদব এখন মধ্যভবনে, কাজেই খারাপ সময় তো আছে, ফিরে আসবে, ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর বিভিন্ন ওই যে সঞ্জু স্যামসনের কথা উঠছে, ভালো প্লেয়ার, নো ডাউট দাদা। যে সমস্ত প্লেয়ার গুলো খেলছে সব উঠতি প্লেয়ার, সুন্দর প্লেয়ার। বললাম না, তিনটে টিম করা যাবে ভারতীয় টিমকে। ভারত এখন খুব সুন্দর জায়গায় আছে। খেলায় হার জিত থাকতেই পারে, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের অনেক সুন্দর বলেছেন তপনদা, খুব সুন্দর বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য জয়জ্যোতি। অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, ভালো প্লেয়ার না হলে ইন্ডিয়ান টিমে সুযোগ হয় না। 140 কোটির দেশে 11 জনের দলে সুযোগ হয় না। ভালো প্লেয়ার বলেই তো তারা সুযোগ পেয়েছেন এবং তারা পারফর্ম করছেন ভারতের জার্সিতে। ভারতের তিনটে টিম হোক বা দুটো টিম হোক, যদি কোনো প্লেয়ার পারফর্ম ধারাবাহিকভাবে না করতে পারেন, ব্যর্থ হন, তাহলে প্রেশারটা এতটাই বেশি। মানে ইন্ডিয়াতে ক্রিকেটটা ধর্ম হিসেবে দেখা হয়। তাই যদি কোনো প্লেয়ার 15টা ইনিংসে দুটো অর্ধশতরান করেন, তখন তার নামে তো কথা উঠবেই। আজকে বিরাট কোহলির মতো এত বড় ব্যাটারের নামেও কথা উঠছে যে তিনি বারবার ব্যর্থ হচ্ছে। তাই অবশ্যই তারা যথেষ্ট ভালো প্লেয়ার, ডিউ রেসপেক্ট তাদের, কিন্তু ধারাবাহিকতা অবশ্যই দেখাতে হবে। সূর্যকুমার যাদব, আমি একটু আগে বললাম 2 বছর আগে যে পারফরমেন্স দিয়েছেন ছাপিয়ে গিয়েছিলেন, তবে সেই সূর্যকুমার যাদবকেই তো আমরা দেখতে চাই। সেই সূর্যের তেজটাই তো আমরা আরও একবার অনুভব করতে চাই, কিন্তু কোথাও যেন সেই তেজহীন সূর্য আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন ধরে। আশা করব আগামী টি-20 ম্যাচে সূর্যের তেজ মেঘ কেটে যাবে, সূর্যের তেজ হবে। আরো একজন দর্শক রয়েছেন জয়জ্যোতি, বলুন কে বলছেন, কি প্রশ্ন আপনার? হ্যালো বলুন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে, আমি ক্রিকেটটা দেখতে ভালোবাসি। যেমন ইন্ডিয়া জিতলে ভালো লাগে, তেমনি ফুটবলে মোহনবাগান জিতলে ভালো লাগে। কিন্তু এই আমাদের যে আজকালকার নতুন, আমি সুনীল গাভাস্কর আমাদের লোক, ওনার খেলা দেখেছিলাম 1977-8-এ। কাজে বুঝতে পারছেন, আমি এখন 77-8। এই যে আজকালকে আছে এই যে সূর্যকুমার যাদব বা আরো কেউ, ওদেরকেও একটুখানি মানে ট্রিটমেন্ট দেওয়া উচিত, যে মানে গ্যাপ দিয়ে বসে দাও, 3টে ম্যাচ খেলো, 3টে ম্যাচ খেললো, 2টে ম্যাচ বসো, কন্টিনিউয়াস একই ধরনের মানে
প্রবলেম মানে করে যাবে। আজকে জিতলো বলে ভালো লাগছে, হাসছে, পার্টিকুলারলি হি ইজ মানে ভেরি ক্যাজুয়াল, আর কিছু নয়। হারলে নিশ্চয়ই আমার খারাপ লাগতো। আমার 77 এজ, আমি এখন রাজ্যে দেখুন আপনাদের টিভি প্রোগ্রাম দেখি, আর আমি বলছি কটক উড়িষ্যা থেকে। অনেক ধন্যবাদ বিশ্বনাথ বাবু, কটক উড়িষ্যা থেকে এতটা রাতে এত রাতেও তিনি ফোন করছেন। সুনীল গাভাস্কারের সময় তিনি ক্রিকেট দেখতেন। খুব ভালো লাগছে আপনাদের ফোন পেয়ে, মানে আমরা এক্সপেক্ট করিনি ঋষিকেশ এবং আমি যখন বসি শোতে তখন ভাবছিলাম হয়তো এত একটা ফোনও আসবেন, তবে একের পর এক ফোন এবং কতটা জনপ্রিয় স্টেডিয়াম বুলেটিন সেটা বোঝা যায়। আর সব জায়গা থেকে ফোন আসে, মানে ভারতবর্ষের সব প্রান্ত থেকে ফোন আসে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর বলে রাখি এটাই যে একদমই তাই, ঠিকই বলেছেন যে ভালো প্লেয়ার, প্রত্যেকে ভালো ক্রিকেটার এবং ভারত ভালো খেলেছে তাই সিরিজ জিতেছে। যেসব জায়গায় তাও ত্রুটি থাকে, মানে ভালোর তো কোনো শেষ হয় না, ভালোর সংজ্ঞা আজকে যদি আমি দিই তার থেকেও ভালো হয়, তার থেকেও ভালো হয়। তাই ভালোটা একদম মানে মানে এর কোনো সঠিক সংজ্ঞা নেই। আমরা চাইবো একদম শেষ পর্যায়ের ভারতে আসুক ভারতীয় দল। আর যে জায়গায় সমস্যা হচ্ছে, সঞ্জু স্যামসন হোক, সূর্যকুমার যাদব হোক, তারা খুব দ্রুত ফিরে আসবে। ঠিক হার্দিক পান্ডিয়া রেকটিফাই সেটা করবে তারা। হার্দিক পান্ডিয়া তো প্রথম দুটো ম্যাচে রান পাননি, তারপর কি সুন্দর কামব্যাক, আজকে ছাপিয়ে গেছেন। একটু আগে বললাম যে আনঅর্থোডক্স আপারকাট, যদি ম্যাচটা মিস করে থাকেন ওটা আরেকবার গিয়ে দেখুন। যদি আমাদের একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, সেটা না নিলে আমি তুমি বোধহয় বলতেও পারবো না বেশিক্ষণ। যাই হোক, স্টেডিয়াম বুলেটিনের সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন স্টেডিয়াম বুলেটিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet, পাওয়ার্ড বাই UEM ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আমার সঙ্গে রয়েছে জয়জ্যোতি। জয়জ্যোতি, এবার যে খবরটায় আসবো, যে BCCI তারা সম্মান প্রদান করবে আগামীকাল এবং সচিন তেন্ডুলকরকে বড় সম্মান দেওয়া হবে এমন একটা খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই খবরটা কিন্তু আজকে বিকেল থেকেই দেখতে পাচ্ছি এবং একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই খবরটা এসছে যে সচিন তেন্ডুলকরকে CK নাইডু জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে। এর থেকে ভালো খবর আর কি হতে পারে। সচিন তেন্ডুলকর যিনি ক্রিকেট ঈশ্বর, মানে 90s-এ যারা ক্রিকেট দেখে বড় হয়েছে তারা জানেন যে সচিনকে নিয়ে কি ইমোশন কাজ করে। পিটার ওবাক বলতেন যে সচিন তেন্ডুলকর এমন একজন মানুষ যিনি ভারতের সময়কে থমকে দিতেন, এবং অ্যান্ডি ফ্লাওয়ার বলতেন বিশ্বে দু ধরনের ক্রিকেটার রয়েছে, একজন সচিন তেন্ডুলকর এবং বাকিরা অন্যজন। তো এই ধরনের ক্রিকেটার সব কিছু পেয়েছেন জীবনে। ওয়ার্ল্ড কাপ পাচ্ছিলেন না, তিনি সেই 92 থেকে ওয়ার্ল্ড কাপ খেলছেন, একদম শেষ ওয়ার্ল্ড কাপে এসে তিনি ওয়ার্ল্ড কাপ জেতেন 2011-তে। এত টেস্ট রান, ওয়ানডেতে এত রান কি পাননি, 100টি শতরান। তো তাকে যদি জীবনকৃতি সম্মান না দেওয়া হয় তাহলে কাকে দেওয়া হবে? যদি এই খবর সত্যি হয় তাহলে এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। স্যালুট অবশ্যই স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকেও সচিন রমেশ তেন্ডুলকরকে। আর আগামীকাল এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বোর্ডের, আর এখনো পর্যন্ত যা খবর সচিন তেন্ডুলকর সেই পুরস্কার পেতে চলেছেন। একদমই। স্টেডিয়াম বুলেটিন কলকাতা টিভির পক্ষ থেকে সচিন তেন্ডুলকরকে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলাম আমরা। অতি অবশ্যই আমরা চাইবো যে এই পুরস্কারটা সচিনের হাতে উঠুক, সেটা আমরাও দেখবো এবং তেমন হলে তো দেখাবোই দর্শকদের। এরপরে যদি আসি, রঞ্জি ট্রফির ম্যাচ তো চলছে, রঞ্জি ম্যাচের নিয়ে খবর আমরা দিচ্ছিলাম, বিরাট কোহলির কথা বলছিলাম। বাংলার কি অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে? বিরাট কোহলিকে নিয়ে তো এত হইচই, বিরাট কোহলি ব্যর্থ। বিরাট কোহলিকে নিয়ে কালকেও আমি বলেছিলাম যে বিরাট কোহলির জন্য স্পেশাল, মানে যিনি ক্যান্টিন হেড, ফিরোজ শাহ কোটলায় যিনি ক্যান্টিন হেড বহু বছর ধরে, সঞ্জয় ঝা, তিনি বলছিলেন যে বিরাট কোহলি কারি চাওয়াল একদিন অর্ডার দিয়েছেন, তারপরে চিলি পনির অর্ডার দিয়েছেন, আগে চিলি চিকেন অর্ডার দিতেন, এখন তো ভেগান হয়ে গিয়েছেন। তো এত কিছু হলো, তিনি খুব হাম্বেল, সবার সঙ্গে কথা বলছেন, মিশছেন, সেই বিরাটিও অ্যাটিটিউড দেখাচ্ছেন না। তবে যার জন্য আসা, মানে ব্যাটিং, তার ব্যাটিং দেখার জন্যই তো ফিরোজ শাহ কোটলা বা অরুণ জেটলি স্টেডিয়ামে এত মানুষ ভিড় জমিয়েছেন, সেই ব্যাটিংটাই কিন্তু তারা দেখতে পারলেন না। এবং শেষ পর্যন্ত 15 বল খেলে একদম ক্লিন বোল্ড হলেন হিমাংশু সাংওয়ানের বলে। আর বিরাট কোহলি ফিরে যাওয়ার পর অবশ্যই নজর ছিল বাংলার ক্রিকেটে। এখানেও এক রত্ন ঋদ্ধিমান সাহা 40টি টেস্ট খেলেছেন। পরবর্তীতে কোন বাঙালি 10-এর বেশি টেস্ট ম্যাচ খেলবেন সেটা একটা ভাবার বিষয়। এখন পর্যন্ত তো কোনো বাঙালি ক্রিকেটারদের, মানে যারা এখন খেলছেন তাদের তো দেখতে পাচ্ছি না যে তারা 10 টেস্ট ম্যাচ খেলবেন বলে। শেষ বাঙালি ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ঋদ্ধিমান সাহা, তিনি আজকে খেলতে নেমেছেন, তার শেষ, মানে গতকালই খেলতে নেমেছেন, আজকে তিনি ব্যাটিং করতে গিয়েছেন। তবে 7 বলের বেশি তিনিও কিন্তু খেলতে পারলেন না। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়,
মানে ডন ব্র্যাডম্যান মানে শেষ ইনিংসে শূন্য, সেইখানেই কিন্তু তিনি নাম লেখালেন। আজকে 7 বল খেলে 0 রানে ফিরতে হলো ঋদ্ধিমান শাহকে। তবে বাংলার জন্য ভালো খবর এটাই যে পাঞ্জাবকে 191তে অল আউট করার পর 343 করে বাংলা, এবং নাইট ওয়াচম্যান হিসেবে নামা সুরজ সিন্ধু জয়সওয়াল 111 রানের ইনিংস খেলেন। এরপর পাঞ্জাব ব্যাটিং করতে নামে 64তে 3টি উইকেট পতন হয়। এই ম্যাচ কিন্তু বাংলার দখলে এখনো পর্যন্ত রয়েছে। আরো একজন দর্শক রয়েছেন, কে বলছেন? স্বাগত আপনাকে, বলুন। বলছি আপনারা সচিনে নিয়ে বলছেন প্রাইজ দেবে, তাই তো? আর আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় কি দোষ করেছিল তাহলে? সৌরভ এটাই আপনার প্রশ্ন? শুনতে সৌরভ থাকুন। গঙ্গোপাধ্যায় কি ছিল? সৌরভ গঙ্গোপাধ্যায় এইভাবেই প্রাইজ দেওয়া উচিত ছিল। তাহলে আমাদের বাঙালির একমাত্র গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, আপনাদের মানা উচিত। ঠিক, একদম আমরা আপনি শুনতে সহমত। থাকুন, আপনি আমাদের আমরা একদম সহমত তরুণ বাবু। সচিন দিয়ে শুরু হলো, এরপরে সৌরভ আসবে নিশ্চয়ই। সচিন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ 90s আসবে, মানে এতদিন 70s 80s হচ্ছিল। এরপর যখন সচিন শুরু হলো, তাহলে সচিন আসতে সৌরভ অটোমেটিক্যালি আসবে, রাহুল দ্রাবিড় আসবে, ভিভিএস লক্ষ্মণ আসবে। আর তরুণবাবুর এই কথাটা অবশ্যই নিশ্চয়ই পৌঁছে যাবে বোর্ডের কাছে, এবং উচিত পৌঁছানো। আর সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া তো চলবে না। সৌরভ গঙ্গোপাধ্যায় যার 11,000 উপরে ওডিআই রান, 7,000 উপরে টেস্ট রান, বাংলার মানে এত বড় আইকন। আমরা যখন অন্যান্য রাজ্যের প্রেস বক্সে যাই তখন কলারটা উঁচু করে যাই এই মানুষটির জন্য। আমরা দাদার শহর থেকে এসেছি রিপ্রেজেন্ট করতে এখানে প্রেস বক্সে। তাই এটাই বলার যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামটা আসবে। তরুণবাবু একটু ইমোশনাল হয়ে পড়েছেন, সচিন এসছে, আমরা কিন্তু খুশি। সচিনের নামটাও যখন এসছে তখন আমরা খুশি, সৌরভ যখন আসবে নিশ্চয়ই আসবে তখনও আমরা খুশি। মনে হয় খুব বেশি সময় নেই, কুইজটা 2 মিনিট মতন আছে। কুইজে কালকের প্রশ্নের উত্তর কে দিল, কে পাবে পুরস্কার? কুইজ আমাদের যিনি মানে আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। গতকালের প্রশ্ন ছিল যে আমি কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সন্তান, ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং সেমিফাইনাল আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। নির্বাচকদের সঙ্গে আমার সম্পর্ক কোনোদিনই খুব একটা ভালো ছিল না, তাদেরকে কটূক্তি করতেও চাইনি। তবে আমি যখন সেই জায়গায় যাই, নির্বাচক মণ্ডলীর কোনো একটা পদে থাকি, তখন কোনো একটা সিদ্ধান্ত আমাকেও আঘাত দেয় এবং আমি সেখান থেকে সরে আসি বা আমাকে সরিয়ে দেওয়া হয়। আমি কে? উত্তর হচ্ছে মহিন্দর অমরনাথ। অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন, তবে লাকি যিনি বিজেতা তিনি হচ্ছেন সৌনক চক্রবর্তী দমদম থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। অ্যাশোরের তরফ থেকে আপনি গিফট পাবেন অবশ্যই। কলকাতা টিভি দপ্তরে এসে আপনারা পুরস্কার অবশ্যই সংগ্রহ করে নিন। সৌনক চক্রবর্তী, সৌনক চক্রবর্তী দমদম থেকে। আর একজন দর্শক রয়েছেন, বলুন, খুব দ্রুত বলবেন। সুজিত ভট্টাচার্য, শিলিগুড়ি থেকে। বলুন বলুন। হ্যাঁ, বলছে মোহাম্মদ শামিকে যে এত বড় বোলার, তাকে করে ওই পিচ বল দিয়ে মাঝখান কি বল দেওয়া যেত না? বা তাকে হঠাৎ করে স্তব্ধ করে আজকে আজকে দিয়ে, আর তার মোহাম্মদ শামির মতো বোলার তো ছিলই না কেউ, যে আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছিলাম। হঠাৎ করে তাকে বন্ধ করে দিয়ে আজকে আমরা পেলাম। বা আজদীপ একজন বোলার একদিন হয়তো উইকেট পেলেন না, একজন ব্যাটসম্যান একদিন রান পেলেন না। তো এত বড় থিঙ্ক ট্যাঙ্ক বা এত বড় ক্যাপ্টেন কি করবেন? আমার এইটুকুই আসলে আমার অরিজিনাল কথা, যেটা সামান্য প্রশ্ন আর বুঝতে পেরেছি, ধন্যবাদ। বুঝতে পেরেছি আপনি খুবই ইমোশনাল হয়েছেন। তবে মোহাম্মদ শামি আমার মনে হয় তার ফিটনেসে একটা সমস্যা তো রয়েছে, সেই কারণেই তাকে ড্রপ করা হয়েছে। পারফরম্যান্সের থেকে এটা একটা বড় বিষয়। 437 দিন পর তিনি কামব্যাক করেছেন গত ম্যাচে। তার ফিটনেস যে ঠিকঠাক জায়গায় ছিল না, সেটা গত ম্যাচে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি। হয়তো থিঙ্ক ট্যাঙ্ক সেই জন্য তাকে আরেকটু সময় দিতে চাইছেন, যে আরেকটু তিনি ফিট হন, তারপরে হয়তো তিনি কামব্যাক করবেন। দেখা যাক পরের ম্যাচে, যেহেতু ভারত সিরিজ জিতে গিয়েছে, প্রচুর ক্রিকেট রয়েছে এবং টি-20 তিনি খেলছেন, ওডিআই খেলবেন সামনে, এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বুমরা না খেলেন, ধরে নিচ্ছি বুমরা খেলবেন না, তার যা এই মুহূর্তে আপডেট, তাতে খেলা খুব কঠিন। সেক্ষেত্রে মোহাম্মদ শামিকেই কিন্তু স্পিয়ার হেড রোলটা প্লে করতে হবে। তাই একটু হয়তো মানে স্লো বাট স্টেডি এই নীতি
গ্রহণ করছে এই মুহূর্তে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। একদমই। আজকে আর সময় নেই জয়জ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। স্টেডিয়াম বুলেটিন আজকে আমরা শেষ করব, তবে আবারও বলবো এই স্টেডিয়াম বুলেটিন যাদের ছাড়া দেখতে পেতাম না বা আপনারাও দেখতে পেতেন না, প্রেজেন্টেড বাই 1x ব্যাট, পাওয়ার্ড বাই UEM ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। তো দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।